পরের দিন হান তার অফিসে ছিল, তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়ে গেছে মেশিনের মধ্যে। হান তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের কাছে যায় আর বলে কোনো ভলেন্টিয়ারের জীবন যাতে না যায় তোমাদের ভুলের জন্য। তখনই একজন ভলেন্টিয়ারের ডেটা নিয়ে হানের কাছে আসে। হান ওইটাকে চেক করতে যায়, তখন অ্যাসিস্ট্যান্ট তাকে অন্য কিছু বলে। হান বলে তোমরা এই ডেটাটাকে চেক করো আর যেই ভুলগুলো হয়েছে ওইগুলোকে সংশোধন করো। এটা বলে হান ওইখান থেকে চলে যায় আর স্কুলের সিসিটিভি ফুটেজগুলোকে চেক করে, যেটা থেকে সে জানতে পারে লুভেন ওইখানেই ছিল। কিন্তু সে তার লাকিজ পেক করে ওইখান থেকে চলে গেছে। প্রিন্সিপাল বলে এমনও তো হতে পারে যে সে ওই স্পেস প্রজেক্টের মধ্যে পার্টিসিপেট করেছে। হান বলে এটা কোনোদিনও পসিবল না, কারণ ওইটার জন্য আমার সিগনেচারের দরকার আছে, আমি তো ওইটার মধ্যে সই করিনি, তাহলে সে কিভাবেই বা যেতে পারবে। তখন ওইখানে সেনা আসে, হান তাকে দেখে বলে আমি তোমাকে চিনি। আর সে ফ্ল্যাশব্যাকের কথা মনে করে ইউন লুভেনকে প্রপোজ করেছিল। এটা দেখে হান অনেক বেশি রেগে যায় আর এগিয়ে গিয়ে তাকে থাপ্পড় মারে। প্রেজেন্টে হান ইউনকে জিজ্ঞাসা করে তুমি কি জানো যে লুভেন কোথায়। সেভাবে লুভেন হয়তো তাকে বলতে চায় না, তাই সে এই ব্যাপারে জানে না। আর ইউন তাকে বলে আপনি তার আঙ্কেল আর আপনাকেই তো এই ব্যাপারে জানা উচিত যে সে কোথায় আছে। আমি এটাকে কিভাবেই বা জানবো, আর আপনি এটাকে ডিজার্ভ করেন না যে সে কোথায় আছে এটা জানেন। সবার সামনে ইনসাল্ট করার আগে আপনি তো একবারও তার কথা ভাবেননি, এখন কেন তার ব্যাপারে ভাবছেন। সে যেভাবে তার লাইফটাকে কাটাতে চায় এভাবেই তাকে কাটাতে দিন। হানের ইনসাল্ট করে ইউন ওইখান থেকে লুভেনের কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি এখনো স্যাড। লুভেন বলে আমি চেষ্টা করছি আমি যাতে এই সব ব্যাপারগুলোকে ভুলে যাই। ইউন বলে তোমার আঙ্কেল তো তোমাকে পাগলের মতো খুঁজছে, তুমি কি ওনাকে বলে আসুনি। আর ওই সিগনেচারটা কি তোমার আঙ্কেলের ছিল না। লুভেন বলে এটা কিভাবেই বা হতে পারে যে এটা ওনার সিগনেচার না, এটা ওনারই সিগনেচার। আর সিগনেচার করার পরে উনি কিভাবেই বা জানে না যে আমি এই প্রজেক্টের অংশ। ওনার তো আমার না থাকাতে কোনোই সমস্যা হচ্ছে না, আর এটা হয়তো ওনার নাটক। আর আমারও এটা নিয়ে কোনোই সমস্যা নেই। রাত্রে হান আকাশের দিকে তাকিয়ে তার বাবার কথা মনে করে। তার বাবা তাকে বলেছিল আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে দুজন মারা গেছে, কিন্তু ওনাদের মেয়ে এখনো জীবিত আছে, সে এতিম হয়ে গেছে, এখন তোমাকেই তার দেখাশোনা করতে হবে, তুমি তার বাসায় গিয়ে তাকে নিয়ে আসো। হান এমনটাই করে আর লুভেনকে নিয়ে তার বাসায় আসে। প্রেজেন্ট এসে ভাবে বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার ওয়াদাটা রাখতে পারলাম না, আমি লুভেনের দেখাশোনা করতে পারিনি, কিন্তু আমি যে কোনো অবস্থাতেই তাকে নিয়ে আসবো। অন্যদিকে তাদের সব ট্রেডিং কমপ্লিট হয়ে যায় আর লুভেন আর ইউনকেই সিলেক্ট করা হয় স্পেসে যাওয়ার জন্য। এটার জন্য একটা বড় সেরেমনি অর্গানাইজ করা হয়। ওইখানে হান স্পিচ দেয় যে আমি আমার একজন কাছের মানুষকে রাগিয়ে দিয়েছি, আমি তার সাথে অ্যাপোলজাইজ করতে চাই আর সে যাতে আমার কাছে ফিরে আসে। তখন সবার এমন মনে হচ্ছিল যে এসব কিছু সে শুয়ের জন্য বলছে। লুভেনেরও এমনটাই মনে হয়। তখন লুভেন আর ইউনকে স্টেজে রাখা হয়। হান যখন এই ব্যাপারটা জানতে পারে যে লুভেন এই প্রজেক্টে আছে তখন সে অবাক হয়ে যায়। সে লুভেনকে বলে তুমি এই প্রজেক্টের মধ্যে পার্টিসিপেট করবে না, আর আমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করছি তো তুমি এই স্বপ্নটাকে পূরণ হতে দেখবে, কিন্তু তুমি স্পেসে যাবে না। আর অ্যাসিস্ট্যান্টকে এই প্রজেক্টটাকে ডিলে করতে বলে। লুভেন বলে এতগুলো লোকের থেকে আমাকে বাছাই করা হয়েছে, আমি এই প্রজেক্টটাকে পূরণ করব। আর সে ইউনকে সাথে নিয়ে ওইখান থেকে চলে যায়। হান এই সব কিছুকে সহ্য করতে পারে না আর ওইখানেই অজ্ঞান হয়ে যায় আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরের দিন হানের জ্ঞান ফিরে আর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কি জানো যে এসব কিছু কিভাবে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ আমি জেনে গেছি, সেক্রেটারিকে সুখ টাকা খাইয়েছিল এইসব কিছুকে করার জন্য, আর টাকা নিয়ে সে নামগুলোকে চেঞ্জ করে দেয়। তখনই সু ওইখানে খাবার নিয়ে আসে আর হান অ্যাসিস্ট্যান্টকে বাইরে যেতে বলে আর সুকে বলে আমি এই এঙ্গেজমেন্টটাকে শেষ করতে চাই, আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। সু বলে কেন, এখন তো লুভেনে নেই, তাহলে তোমার কি সমস্যা হচ্ছে। হান বলে আমি তো তোমাকে বলেছি যে আমি এটা করতে পারবো না। সু রেগে যায় আর বলে তুমি সবকিছুর ব্যাপারে জেনে গেছো, আর এটার মধ্যে আমার কোনো দোষ ছিল না, তুমি তাকে বিশ্বাস করোনি, আর তুমি তো তাকে ভালোবাসতে, এখন কেন এত বেশি স্যাড হচ্ছ। আর এই নাটক করা বন্ধ করো, তুমি এইসব কিছুরই যোগ্য। এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর হান লুভেনের সাথে কাটানো ওই মোমেন্টগুলোর কথা মনে করতে লাগে। লুভেন যখন ম্যাথ প্রবলেমগুলোকে বুঝতে পারতো না তখন হান তাকে বোঝাতো। লুভেন ছোট ছোট ব্যাপারে খুশি হয়ে যেত আর ওই খুশির মোমেন্টগুলোকে এনজয় করতো। পরের দিন সে লুভেনের রুমে এসে তার জিনিসগুলোকে দেখে কান্না করতে লাগে আর লুভেনের কথা মনে করে। রাতে সে লুভেনের সব ভিডিওগুলোকে দেখে যেগুলো লুভেন তার জন্য তৈরি করেছিল, আর সে ড্রিঙ্ক করে কান্না করতে লাগে কারণ সে ওইগুলোকে হারিয়ে ফেলেছে যেগুলো সে অনেক সহজেই পেতে পারত।
থাকতো। পরের দিনে অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর বলে, স্যার আপনি ড্রিঙ্ক করা বন্ধ করুন, আপনি তো নিজেও জানেন না যে আপনি কি করছেন। এই প্রজেক্টটা তো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর আপনি সবকিছুর থেকে পিছিয়ে যাচ্ছেন। পরের দিনে হান একটা মিটিং এ যায় আর ওইখানে সবাই বলতে লাগে, আমরা এই প্রজেক্টের মধ্যে টাকা লাগিয়েছি আর তুমি এই প্রজেক্টটাকে একটা মজা বানিয়ে দিয়েছো। যদি এই প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সব প্রজেক্টই থেমে যাবে আর তুমি গরিব হয়ে যাবে। হান বলে, আমার তাতে কোনোই সমস্যা নেই, তোমরা সবাই এখন এইখান থেকে যাও। তখন তারা সবাই রেগে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, স্যার এখন আপনি কি করবেন? হান বলে, আমি প্রজেক্টের জায়গায় চলে যাব আর সায়েন্টিস্টদের সাথেই থাকবো, তুমি এইখানেই থাকো আর কোনো সমস্যা হলে আমাকে এসে বলবে। পরের দিনে হান ওই জায়গায় যায় যেখানে এই প্রজেক্টের কাজ চলছিল। হান সব প্রজেক্টগুলোকে দেখে ভাবে, আমি অনেক ভালো করেই জানি যে এটা ইম্পসিবল আর তুমি একটা বড় বিপদের মধ্যে চলে গেছো লুভেন। আমি তোমাকে প্রমিস করছি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তোমাকে সেফলি ফিরিয়ে আনার। তখনই তারা লুভেনের সাথে কন্ট্যাক্ট করে আর লুভেন ওইখানকার ইনফরমেশন তাদেরকে দিতে লাগে যে স্পেস কেমন দেখতে আর ওইখানে কি কি চলছে। তখনই লুভেন চুপ হয়ে যায় আর ইউন কথা বলতে লাগে। ইউনের গলা শুনে হান বলে, তোমরা দুজন ঠিক আছো তো? ইউন বলে, হ্যাঁ আমরা দুজনেই ঠিক আছি। আর আপনি কি লুভেনের সাথে কথা বলবেন? হান বলে, লুভেন আমি জানি যে তুমি আমার এই কথাগুলোকে শুনছো, আমি কোনোদিনও চাইনি যে তুমি ওইখানে যাও, আমি তো জানতামও না যে তুমি ওইখানে যাচ্ছ। তখনই হঠাৎ করে সিগন্যাল কাট হয়ে যায়। এটা দেখে সব সায়েন্টিস্টরা অনেক বেশি অবাক হয়ে যায় আর হানকে বলে সিগন্যাল গায়েব হয়ে গেছে। এটা শুনে হানও অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে এটা কিভাবে হয়েছে আর সব জায়গায় ইমার্জেন্সি অ্যালার্ম সেট করে দেওয়া হয়। হান শক হয়ে চেয়ারে বসে যায় আর তার হাতটাকে জোরে টেবিলের মধ্যে মারে। তখন তার হাত থেকে ব্লাড বের হতে লাগে। কিছুদিন পরে আমরা হানকে মিটিং রুমে দেখতে পাই। ইনভেস্টররা বলে, আমরা এই প্রজেক্টের মধ্যে অনেকগুলো টাকা লাগিয়েছি আর এই প্রজেক্টটাও ফ্লপ হয়ে গেছে। হান বলে, আমি এই সবকিছুকে শেষ করতে চাই আর আমি এমন আর কোনো প্রজেক্টই করতে চাই না। এটা শুনে সবাই ওইখান থেকে চলে যায়। হান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি আমার এসেটগুলোকে বিক্রি করতে চাই আর আমার সব সম্পত্তিগুলোকেও। অ্যাসিস্ট্যান্ট হানকে থামানোর চেষ্টা করে। হান বলে, তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি তোমার টাকাগুলো আলাদা করে রেখে দিব। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি এখনো লুভেনকে খুঁজতে চান? হান বলে, সবাই মানছে যে লুভেন মারা গেছে কিন্তু আমি এটাকে বিশ্বাস করি না। পরের দিনে আমরা হানকে তার বাসায় দেখতে পাই। হান তার বাসার সব জিনিসগুলোকে বিক্রি করে দেয় আর বিলাটাকে স্টোর করে ওই সায়েন্টিস্টদের ল্যাবের মধ্যে এসে পড়ে আর তাদের সবাইকে তার সব টাকাগুলোকে দিয়ে বলে, আমি এই প্রজেক্টটাকে বন্ধ হতে দিব না, এটার জন্য আমাকে যেটাই করা হোক। তখনই প্রফেসর তার কার্ড বের করে বলে, আমিও এটার মধ্যে ইনভেস্ট করব আর অ্যাসিস্ট্যান্টও তার কার্ডটাকে দিয়ে দেয়। প্রফেসর বলে, এটা আমারই ভুল ছিল, সে আপনার সই নিয়ে এসেছিল, আমাকে এই ব্যাপারে আপনার সাথে ডিসকাস করা উচিত ছিল। আমার মনে হয়েছিল যে লুভেন সই করিয়ে নিয়েছে, তাই আপনিও এই ব্যাপারে সবকিছুই জানেন। প্রজেক্টের অনেক বছর কেটে যায় আর হানও বৃদ্ধ হয়ে যায়। তখন আমরা হানকে দেখতে পাই সে কিছু নিয়ে রিসার্চ করছিল আর প্রফেসর তার কাছে আসে আর বলে, তুমি তোমার কাজ বন্ধ করে দাও, সব সময় কাজ করা একদমই উচিত না, তুমি ড্রিঙ্ক করে নাও। হানকে দেখে অসুস্থ মনে হচ্ছিল আর তারা দুজন ড্রিঙ্ক করতে লাগে। প্রফেসর বলে, আমাদের 20 বছর হয়ে গেছে যে আমরা এই কাজটাকে করছি, আমরা হয়তো হেরে গেছি। একটু পরে প্রফেসর ওইখান থেকে যেতে লাগে আর বলে, আমি অনেক বুড়ো হয়ে গেছি, আমি আর অপেক্ষা করতে পারবো না। তার যাওয়ার পরে হান বলে, আমি তোমার সবসময় অপেক্ষা করব লুভেন। কিছুক্ষণ পরেই সে রুমের মধ্যে লাইট জ্বলতে নিতে দেখে আর হান মিশিং এর কাছে আসে। কিছুক্ষণ পরেই মিডিয়া অ্যানাউন্সমেন্ট করে দেয় যে 20 বছর আগে যে প্রজেক্টটা ফেল হয়ে গেছিল ওইটার ইউএফএ পৃথিবীতে এসেছে। যখনই লুভেন স্পেসশিপ থেকে বাইরে আসে এটা দেখে হান খুশি হয়ে যায়। লুভেনের পিছনে ইউনো আসে আর মিডিয়াকে তাদের সাথে কথা বলতে লাগে যে 20 বছর কেটে গেছে আর আপনাদের যোগাযোগ কিভাবেই বা বিচ্ছিন্ন হয়েছিল। 20 বছর আপনারা স্পেসশিপে কিভাবে ছিলেন আর জীবিত ফিরেই বা কিভাবে আসলেন। লুভেন তো কিছুই বুঝতে পারছিল না আর 20 বছর শুনে সে অবাক হয়ে যায়। ইউন বলে, আমাদেরকে বিরক্ত করা বন্ধ করুন আর লুভেনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু মিডিয়ার লোকেরা এটাকে নিয়ে কথা বলা বলি করছিল যে 20 বছর কেটে গেছে কিন্তু তারা এত ইয়াং কিভাবে আছে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট হানের কাছে যায় আর বলে, লুভেন ফাইনালি পৃথিবীর মধ্যে এসে পড়েছে, আপনার বিশ্বাসটাই সত্যি হয়েছে, আপনি কোনোদিনও ভাবেননি যে সে মারা গেছে আর এখন উনি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর মধ্যে ফিরে এসেছে, আপনি কি তার সাথে দেখা করতে যাবেন না? হান বলে, সে এত বছর পরে ফিরে এসেছে কিন্তু সে আগের মতোই আছে, সে যদি আমাকে এমন দেখে তাহলে কি ভাববে আর সে কোনোদিনও আমাকে অ্যাকসেপ্ট করবে না। আমার তো মনে হয় আমাকে তার সামনে যাওয়াই উচিত হবে না। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি 20 বছর তার জন্য অপেক্ষা করেছেন, এখন বলছেন যে আপনি তার সাথে দেখা করতে যাবেন
যাবেন না। আপনি এসব কিছু কি বলছেন? হান বলে, তোমাকে একদমই চিন্তা করার দরকার নেই। আর আমার কাছে যতগুলো টাকা আছে ওইগুলোকে তুমি এই কোম্পানির মধ্যে ডোনেট করে দাও। তখনই হানের মুখ থেকে ব্লাড আসতে লাগে আর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, চলুন আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। হান বলে, আমি ডক্টরের কাছে যাব না। তুমি ডক্টরের টিম নিয়ে লুভেনের কাছে যাও আর তার চেক আপ করাও। সে এতদিন যাবৎ স্পেসে ছিল, আমার তো মনে হয় তার কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই হবে। আমার তো তার হেলথের জন্য চিন্তা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট হানের জন্য অনেক বেশি চিন্তিত ছিল, কিন্তু তার কাছে হানের কথা শোনা ছাড়া আর কোনো অপশন ছিল না। অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে হান আরো বেশি কাঁচতে লাগে আর তার মুখ থেকে ব্লাড বের হয় আর সে চেয়ারে বসে ওয়েট করতে লাগে। অন্যদিকে লুভেন প্রফেসরের কাছে যায় আর সে যে রিসার্চ করেছিল ওইগুলো প্রফেসরকে দেয় আর বলে, আমি শুধু এত সময় স্পেসের মধ্যে থেকেছি আর এই ইনফরমেশন গুলোকে কালেক্ট করে এনেছি। প্রফেসর বলে, তোমার আঙ্কেল 20 বছর যাবত তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি কি ওনার সাথে দেখা করার জন্য যাবে না? লুভেন বলে, আমার মনে হয় উনি আমার সাথে দেখা করতে চান না আর উনি আমার সাথে দেখা করার জন্য বারণ করে দিয়েছে। প্রফেসর বলে, আমি অনেক ভালো করেই জানি যে তোমাদের দুজনের মাঝখানে কি হয়েছে, কিন্তু উনি কোনোদিনও জানতেন না যে তুমি স্পেসে যাবে। উনি যদি জানতেন তাহলে তোমাকে কোনোদিনও যেতে দিতেন না। আর উনি এটাও জানে যে তুমি ওনাকে কোনোদিনও ক্ষমা করোনি, তুমি তাকে ক্ষমা করে দিও। আমি এত করে বলছি, তুমি একবার তার সাথে দেখা করে নাও। লুভেন বলে, উনি কোথায়? প্রফেসর বলে, আমি তোমাকে ওইখানে নিয়ে যাব। আর সে লুভেনকে নিয়ে ওই জায়গার মধ্যে যায়। সে তার সব বিলাগুলোকে বিক্রি করে লুভেনের জিনিসগুলোকে ওইখানে রেখেছিল আর ওইটাকে এমনভাবেই সাজিয়েছিল যেমনটা লুভেনের রুম ছিল। প্রফেসর বলে, এইখানে হান এসে বসে তোমার কথা মনে করতো আর তোমার ডলগুলোকে দেখতো। লুভেন ওইখানে জিনিসগুলোকে চেক করতে লাগে, তখনই ওইখানে সে চিঠি পায় যে আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তোমাকে রিজেক্ট করে দেওয়া, তোমাকে স্পেসে পাঠানো। আমি তো বুঝতেই পারিনি যে আমি কি করে দিলাম। এখন আমি এত বেশি রিগ্রেট করছি যে আমি তোমাকে বলতেও পারছি না। লুভেন ওই চিঠিগুলোকে পড়ে আর সব খেলনাগুলোকে দেখে বাচ্চাদের মতো কান্না করতে লাগে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট হানের কাছে যায় আর বলে, কালকে লুভেনের জন্য অনেক বড় একটা দিন, আপনি কি ওই কনফারেন্সে যাবেন? আর আমার তো আপনার হেলথের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছে। হান বলে, লুভেনের এত বড় দিন, আমি কেন যাব না? আমি নিশ্চয়ই ওইখানে যাব, কিন্তু লুভেন জানতে পারবে না যে আমি ওইখানে গেছি। পরের দিন লুভেন আর ওয়েন কনফারেন্সে ছিল। মিডিয়ার লোকেরা তাদেরকে জিজ্ঞাসা করতে লাগে যে হান এই প্রজেক্টটাকে চালানোর জন্য তার সব সম্পত্তিগুলোকে বিক্রি করে দিয়েছে যাতে সে এই প্রজেক্টটাকে কন্টিনিউ করতে পারে। তোমার কি তার সাথে কোনো সম্পর্ক আছে? তখন লুবেন চুপ হয়ে যায় আর সে কিছুই বলে না। ইউন বলে, আপনারা স্পেসের ব্যাপারে কোশ্চেন করুন, আমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে না। লুবেন সামনে এগিয়ে যায় আর বলে, হান তুমি আমার প্রশ্নের উত্তর দাও। যদি তুমি এইখানে থাকো, আমার অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে আছে যে তুমি আমাকে নিজের থেকে দূর কেন করলে? এই জন্য যে আমি তোমাকে ততটা ভালোবাসতে পারিনি যতটা তুমি চাইতে, নাকি এই জন্য যে তোমার হৃদয়ে আমার জন্য কোনো ফিলিংই ছিল না? তুমি কি চাইতে যে আমার হার্টের সব ফিলিং গুলোও শেষ হয়ে যাক? হান এইগুলোতে কোনো রেসপন্সই করে না। তখনই একটা লোক হানকে দেখতে পায় আর সবাইকে চিৎকার করে বলে দেয় যে ওই দেখো হান। তখন সব মিডিয়ার লোকেরা তার পিছনে যেতে লাগে। তখন আমরা জানতে পারি যে এটা হান ছিল না, হানের গেটআপে অ্যাসিস্ট্যান্ট ছিল। মিডিয়ার লোকেরা ওইখান থেকে যাওয়ার পর হান তার বাসার দিকে যেতে লাগে, কারণ সে লুভেনের সম্মুখ কোনোদিনও হতে চায় না। সে করিডোর দিয়ে যেতে লাগছিল, তখনই লুভেন তাকে ডাক আর বলে, আমি ওই চিঠিগুলো আর ওই ডলগুলোকে দেখে ফেলেছি যেগুলো তুমি আমার জন্য রেখেছিলে। সে প্রচুর কান্না করে তার কাছে আসতে লাগছিল। হান বলে, কান্না করা বন্ধ করো। লুভেন বলে, আঙ্কেল আপনি কি ওই প্রশ্নটার উত্তর দিতে পারবেন যেটা আমি সবার সামনে করেছিলাম? হান বলে, আমি এই প্রজেক্টটাকে এই জন্য কন্টিনিউ করেছি কারণ আমার তোমার জন্য অনেক বেশি গিল্টি ফিল হচ্ছিল। লুভেন বলে, এমনটা কোনোদিনও হতে পারে না, আপনি মিথ্যে কথা বলছেন আর আপনি আমাকে ভালোবাসেন। হান তখন চিৎকার করে বলে, আমি তোমাকে ভালোবাসি না আর তুমি আমাকে আরেকবার বিরক্ত করবে না। এটা বলে হান ওইখান থেকে চলে যায় আর লুভেন নিচে বসে কান্না করতে লাগে। হান তার রুমের মধ্যে যায়, তখনই তার মুখ থেকে ব্লাড আসতে লাগে। হান অনেক ভালো করেই জানতো যে তার হেলথের অবস্থা কেমন আর সে কিছুদিন পরে হয়তো মারা যাবে। পরের দিন লুভেন একটা ক্যাফের মধ্যে বসেছিল, তখনই সু তার সাথে দেখা করতে আসে। লুভেন তাকে দেখে বলে, আপনি এইখানে? সু বলে, আমি তোমাকে টিভির মধ্যে দেখেছিলাম আর তুমি তো আগের মতোই আছো। লুভেন বলে, আপনি এখনো আঙ্কেলকে বিয়ে কেন করেননি? সু বলে, তুমি কি প্রিটেন্ড করছো?